আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার পেদাপ্পালি গ্রামে পুষ্পা নামক একটি পতিতা মেয়ে আসার পর থেকেই সেখানে কিছু বাচ্চারা খুন হতে থাকে এবং সন্দেহের জের যায় সেই পতিতা মেয়েটির বয়ফ্রেন্ডের ওপর। এমনকি সন্দেহের বেসিসে তার বয়ফ্রেন্ডকে গ্রেফতার পর্যন্ত করে নিয়ে যাওয়া হয়, কিন্তু এতেও সে বাচ্চা মেয়েদের খুন হওয়া কমছিল না, এমনকি দিন দিন সেটা বেড়েই চলেছিল। পুষ্পা এই সবকিছুই দেখছিল, তাই সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে নিজেই এই রহস্যের উন্মোচন করবে। তাই পুষ্পা মেইন কালপ্রিটকে খুঁজে বের করতে সফল হয়েছিল কিনা, বা কে এই সবকিছু কেন করছে, এই সব রহস্য উদ্ঘাটন করতে পেরেছিল কিনা, এই সবকিছু জানার জন্য আজকে আপনাদের দেখতে হবে বাহিষ্কারানো মুভির এক্সপ্লেনটি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দার্শি আর চিট্টি দুইজন বন্ধু এবং দুইজনই একসাথে থাকে। গ্রামে আজকে পুষ্পা নামের একজন মেয়ে এসেছে, যে আসলে হচ্ছে একজন পতিতা। দার্শির প্রথম দেখাই হয় চিট্টির সাথে। সে চিট্টিকে জানায় সে গ্রামের চেয়ারম্যানের সাথে একটা ব্যবসায়িক কাজে দেখা করতে এসেছে। এখন চিট্টি পুষ্পাকে সেই যে চেয়ারম্যান রয়েছে তার বাসায় নিয়ে যাচ্ছিল। রাস্তায় তাদের দার্শির সাথে দেখা হয়ে যায়। চিট্টি দার্শিকে তাদের সাথে যেতে বলে, কিন্তু দার্শি মানা করে দেয়। অন্যদিকে চিট্টি পুষ্পাকে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে পৌঁছে যায়। সেখানে একজন সেবাইয়া নামক লোক রয়েছে, যেই আসলে চেয়ারম্যান। সেখানে গিয়ে পুষ্পা তাকে বিজনেসের কথা সবকিছু খুলে বলতে থাকে এবং সে বলে যে ঠিক আছে, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার অন্য কারোর দিকে নজর পড়া চলবে না, একমাত্র আমার সাথেই তোমাকে থাকতে হবে। পুষ্পা রাজি হয়ে যায়। তো সে দার্শিকে বলে দেয় যে পুষ্পার থাকার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়। এই গ্রামের একটা কোনায় তার থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হয়। এর পরের দিনের দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে পুষ্পা, চিট্টি আর দার্শি তিনজন বাসে করে হসপিটালে যাচ্ছিল। সেখানে শিবাইয়ার একজন খাস লোক, যার নাম হচ্ছে সুরি, সে উঠে পড়ে বাসের মধ্যে গিয়ে পুষ্পাকে অনেক ধরনের কথা বলতে থাকে এবং তাকে সিডিউস করার চেষ্টা করে, তার দলে নেয়ার চেষ্টা করে, কিন্তু পুষ্পা রাজি হয় না এবং সেটা বুঝতে পেরে সেখান থেকে নেমে পড়ে। অন্যদিকে দেখানো হয় পুষ্পা, চিট্টি আর দার্শি হসপিটালে পৌঁছে গিয়েছে এবং পুষ্পার HIV টেস্ট করা হচ্ছে। অন্যদিকে আমাদেরকে শিবাইয়াকে দেখানো হয়, যে একটা রিপোর্টারকে কুয়োতে ফেলে মেরে দিচ্ছে, কারণ সে তার বিরুদ্ধে লিখেছিল। তখনই সেখানে দার্শি আর চিট্টি পুষ্পার রিপোর্ট নিয়ে পৌঁছে যায়। যখন দেখতে পারে যে পুষ্পার HIV টেস্টের রিপোর্টটা নেগেটিভ এসেছে, এরপরে থেকেই সে পুষ্পার সাথে ইন্টিমেট হওয়া শুরু করে দেয় এবং তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরপরে আমাদের গ্রামের একটি মেয়ে লক্ষ্মীকে দেখানো হয়, যে দার্শির বাড়ির ওইদিকেই থাকতো এবং তার সাথে যখনই দেখা হতো তার সাথে প্রচুর ঝগড়া করত। এরপরে আমরা দেখতে পারি দার্শি, চিট্টি আর পুষ্পা মন্দিরে গিয়েছে পূজা করার জন্য। সেখানে লক্ষ্মীও পূজা করছিল। সেখানে লক্ষ্মীর সাথে পুষ্পার প্রথমবার দেখা হয়। এরপরে তারা ফিরে আসে আর আসার সময় তাদের আবার সুরির সাথে দেখা হয়। সুরি দার্শিকে খুবই খ্যাপাচ্ছিল এবং সে তার সাথে কুস্তিও খেলতে চাচ্ছিল। দার্শি আর চিট্টিকে সাইডে সরিয়ে সে সুরির সাথে নেমে পড়ে, এমনকি সে সুরিকে হারিয়েও দেয়। সুরি পুষ্পার থেকে অনেক রেগেছিল, কারণ সে তাকে হারিয়ে দিয়েছিল। সে কিছু মানুষের সাথে যায় এবং কথা বলে। পুষ্পা যে তাকে হারিয়ে দিয়েছে এটা নিয়ে সে খুব রাগান্বিত ছিল। সে তার কাছ থেকে যে কোনো মূল্যে রিভেঞ্জ চাইছিল। অন্যদিকে পুষ্পা আর দার্শি কাছাকাছি আসতে শুরু করে। পুষ্পাকে দেখে দার্শি তার ভালোবাসায় পড়তে থাকে এবং এইটা নিয়ে সে চিট্টির সাথেও আলোচনা করে। পুষ্পার মতো এত ভালো একটা মেয়ে সে কেন এরকম কাজ করছে এবং কেন নিজের ইজ্জতকে এভাবে নিলাম করছে, সে কেন একটা সুন্দর জীবন শুরু করছে না। সে বলে যে সে পুষ্পাকে একটা সুন্দর জীবন দিতে চায়। এরপরে দেখানো হয় যে পুষ্পা নিজের বাড়িতে রয়েছে। অন্যদিকে সুরি পুষ্পার কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য তার বাড়ির দিকেই রওনা দিয়েছে। দার্শি আর চিট্টিও তাকে অনেক কিছু বলার জন্যই সেখানে যাচ্ছিল, কিন্তু তারা সেখানে যাওয়ার আগেই সুরি সেখানে পৌঁছে যায় এবং তার ইজ্জতের উপরে হাত দিয়ে বসে। তারপরে সেখান থেকে চলে যায়, কিন্তু দার্শি সেখানে ঠিক টাইমে চলে এসেছিল, তাই সে পুষ্পাকেও সামলাতে পেরেছিল। এরপরে আমাদের পরের দিন সকালের দিন দেখানো হয়, যেখানে কোনো একটা যুবতী মেয়েকে সেই রশি দিয়ে ওই বটগাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে সব গ্রামবাসীরা চলে আসে। দার্শি, চিট্টি, লক্ষ্মী, পুষ্পা সবাই সেখানে চলে আসে। সুরিও সেখানে আসে। সুরি আসার পরে বলতে থাকে যে আহারে বেচারা গরিব ঘরের মেয়ে, কোনো বড় লোকের প্রেমে পড়ে যায়, এরপরে তারা তাকে ব্যবহার করে আর শেষমেশ আত্মহত্যা করা লাগে। লক্ষ্মী এ কথাটা শুনছিল এবং সে তার বিরোধিতা করে। তখন সুরি তার সাথে লেগে পড়ে। তারপরে গ্রামের যে চেয়ারম্যান রয়েছে শিবাইয়া সেখানে চলে আসে। সে সবাইকে থামায়
এবং সবাইকে শান্ত করে, গ্রামের মানুষকেও সান্ত্বনা দেয়। তারপরে সেখান থেকে চলে যায়। পরে যে মেয়েটি মারা গিয়েছে তার শেষ কার্য অর্থাৎ কৃতদাহ করা হয় এবং আমাদের চিট্টিকে দেখানো হয়, যে সেই মেয়েটাকে নিয়ে কথা বলছিল। সে বলে যে এই মেয়েটা পড়াশোনায় খুবই ভালো ছিল, কারণ আমাদের যাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয় কৃষিকাজ করে এবং দিনমজুর রয়েছে, কিন্তু মেয়েটা পড়াশোনায় এতটাই ভালো ছিল যে তার ফিউচারটা খুবই ব্রাইট হতো এবং আমাদের জন্য সে অনেক কিছু করতে পারত। যাই হোক, এরপরে দার্শি আর পুষ্পাকে দেখানো হয়, যেখানে দার্শি আর পুষ্পা গ্রামের সব লোকদের থেকে লুকিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। ঘুরতে বেরোনোর পরে দার্শি আর পুষ্পা একজন আরেকজনের কাছাকাছি আসতে শুরু করে। পুষ্পাও দার্শিকে ভালো লাগতে শুরু করে, আর দার্শির তো আগে থেকে পুষ্পাকে ভালো লাগতো। তখন একসময় দার্শি পুষ্পাকে গিয়ে বলে দেয় যে সে তাকে বিয়ে করতে চায়, আর পুষ্পাও হেসে তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। আসলে পুষ্পাও তাকে ভালোবেসে ফেলেছিল। যাই হোক, এর পরের দিন প্রেসিডেন্ট গ্রামে ফিরে আসে, অর্থাৎ যে চেয়ারম্যান রয়েছে সে গ্রামে ফিরে আসে। আর দার্শি আর পুষ্পা চিন্তা করে যে তারা তাদের এই সিদ্ধান্তের কথা চেয়ারম্যানকে জানিয়ে দিবে এবং তাকে বলবে যে তারা খুব সুন্দর একটা সংসার শুরু করতে চায়, এইরকম জীবন তারা চায় না। তখন তার যে বন্ধু রয়েছে চিট্টি, সে তাদের দুইজনকে অনেক মানা করে, কারণ সে বলে যে সে তো একটা রাক্ষস, সে কোনো মানুষকেই ছাড় দেয় না। কয়েকদিন আগেও সে একজনকে মেরে ফেলেছে, তোমরা যদি যাও তোমাদের সাথে কি করবে তারও কোনো ঠিক নেই। কিন্তু দার্শি আর পুষ্পা তার কোনো কথাই শুনছিল না। দার্শি বলে যে আমি তার কাছে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি তাকে ভালো করেই চিনি, সে আমার মালিক, সে কখনোই আমার সাথে এমন করবে না। এরপরে তারা শিবাইয়ার কাছে চলে যায় এবং তাকে গিয়ে তাদের বিয়ের কথা বলে দেয় যে তারা বিয়ে করতে চায়। তখন শিবাইয়া বলে যে ঠিক আছে, তোমরা বিয়ে করে নিও, কিন্তু তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে কোনো কিছু একটা এখানে গোলমাল রয়েছে। এরপরে আমরা দেখতে পাই দার্শি, পুষ্পা, চিট্টি সবাই মিলে গ্রাম থেকে দূরে শহরে গিয়ে শপিং করছে। তারা বিয়ে করার জন্য শাড়ি কেনে, মঙ্গলসূত্র কেনে, গহনাও কেনে। তারপরে তারা গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আসার পরে দেখা যায় সেখানে লক্ষ্মী রয়েছে এবং সেখানে আরো অনেক মানুষ তাকে ঘেরাও করে রয়েছে, আর শিবাইয়াও সেখানে উপস্থিত রয়েছে। সেখানে আসলে এইটা নিয়ে কথা হচ্ছে যে লক্ষ্মীর ইজ্জতের উপর শিবাইয়ার কিছু মানুষ হাত দিয়েছে এবং তাকে অপবিত্র করে ফেলেছে। এইটা শিবাইয়া সবার সামনেই সেখানে উল্লেখ করে। আর তখন তার বাবা মা তাকে বলে যে তাহলে এখন আমার মেয়ের কি হবে, আমার মেয়েকে কে বিয়ে করবে, আমার মেয়ে তো কলঙ্কিত হয়ে গেল। তখন শিবাইয়া দার্শিকে দেখতে পায় আর বলে যে তোমার এখন লক্ষ্মীকে বিয়ে করতে হবে। দার্শি যেহেতু মালিকের কথাকে মানা করতে পারবে না, তাই সে এক কথায় রাজি হয়ে যায় আর লক্ষ্মীকে বিয়ে করে ফেলে। অন্যদিকে পুষ্পা তার আগের জীবনে ফিরে যায় এবং দার্শিও কোনো মতে লক্ষ্মীর সাথে নিজের জীবন কাটাচ্ছিল। সে প্রত্যেক দিনই মদের নেশায় মত্ত থাকত এবং বাড়িতেও সেই নেশাগ্রস্ত অবস্থায় ফিরে আসতো। দিনের পর দিনই সবকিছু চলছিল। এমনকি সেখানে একদিন যখন সে মদ খেতে গিয়েছিল, সেখানে তার স্ত্রীর সাথে দেখা হয় আর সে লক্ষ্মীর নামে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে আর তার সাথে দার্শির সাথে হাতাপাই হয়ে যায়। দার্শি মদের নেশায় মত্ত হয়েই বাড়িতে আবার ফিরে আসে। লক্ষ্মী দার্শিকে বাড়িতে নিয়ে যায় আর তাকে বলে যে দেখো, আমি ইচ্ছা করে তোমাকে বিয়ে করিনি, কিন্তু আমাদের বিয়েটা হয়ে গিয়েছে। আমি যে বাড়িতে কাজ করতাম সেখানকার একটা ছেলে আমাকে ভুল বুঝিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে গিয়েছিল, আর সেখানে শিবাইয়ার লোকেরা আমাকে লাঞ্ছিত করে, আমার ইজ্জতের উপরে হামলা করে। আমার কিছু করার ছিল না, কিন্তু শিবাইয়া এই কথাটা সবার সামনে প্রকাশ করে দেয়। আমি অন্য সব মেয়েদের মতো নই যে আমি আত্মহত্যা করতে পারবো, তাই আমি তোমার সাথে বেছে নিয়েছি। তাই আমাদের দুইজনকেই এখন এইভাবেই বাঁচতে হবে, এছাড়া আমাদের কিছুই করার নেই। এই পরের দিন সকালে দেখানো হয় যে দার্শি পুরোপুরি ঠিক আছে এবং সে আর নেশা করছে না। সে ভালোভাবে লক্ষ্মীর সাথে জীবন যাপন করছে এবং নিজের জীবনকে হয়তো সে নতুন একটা সুযোগ দিয়েছে। কিন্তু হঠাৎই একদিন সে চিট্টির সাথে পুষ্পার সাথে দেখা করার কথা বলে। তখন চিট্টি তাকে বলে যে তোর জীবনটা এত সুন্দরভাবে কাটছে, তুই কেন আবার পুষ্পার সাথে দেখা করতে চাইছিস? তখন দার্শি বলে যে পুষ্পাকে তো আমি প্রথমে ভালোবেসেছিলাম, তার কথা আমি কিভাবে ভুলে যাব। চিট্টি তাকে বলে যে পুষ্পাকে না মনে রাখাই তোর জন্য উত্তম, কিন্তু দার্শি তার কোনো কথা শুনে না। সে রাতের অন্ধকারে সেই দিন রাতে পুষ্পার সাথে দেখা করার জন্য শিবাইয়ার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সে জানতো না তার জন্য এই বেরিয়ে পড়াটাই কাল হয়ে দাঁড়াবে।
এরপরে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। আসলে দুইজন মানুষ ওই মেয়ের উপরে নির্যাতন করছিল। তখন সে এগিয়ে গিয়ে সেই দুইজন মানুষের সাথে হাতাহাতি করতে থাকে এবং সেই মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। তখন সে একজনকে আহত করে দেয় আর তার হাত কেটে ফেলে। আর তারা একটু সুযোগ পেয়ে দার্সির মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে যে মেয়েটা রয়েছে তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে তাকে মেরেই ফেলে। সকাল যখন হয় তখনও দার্সি সেখানে পড়ে থাকে আর সেই মেয়েটা তো মারাই গিয়েছে। তারপরে সেখানে যখন গ্রামবাসীরা আসে তারা দেখতে পায় যে দার্সির হাতে কুড়াল রয়েছে আর মেয়েটা সেখানে মরে পড়ে আছে। তারা বুঝতে পারে যে হয়তো দার্সি তাকে মেরেছে, কিন্তু তারা যে ভুল বুঝছে এই বিষয়টা কেউ তাদের কাছে ক্লিয়ার করে না। তখনই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ তাদের কথা শুনে তাকে নিয়ে যেতে থাকে। সেখানে লক্ষ্মীও আসে। লক্ষ্মী সেই গাড়ির পিছু দৌড়াতে থাকে যে গাড়িতে করে পুলিশ দার্সিকে নিয়ে যাচ্ছিল। লক্ষ্মী তখন বলে যে আমি মা হতে চলেছি, তোমরা ওনাকে নিয়ে যেতে পারো না, কিন্তু পুলিশ দার্সিকে নিয়ে চলে যায়। অন্যদিকে 7 বছর পার হয়ে যায়। 7 বছরের সাজা কেটে দার্সি বেরিয়ে আসে। আসার পরে যখন সে বাড়িতে প্রবেশ করে তখন সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। আসলে এইটাই ছিল দার্সির মেয়ে। তখন সে তার বাবাকে দেখে প্রথমবারের মতো তো চিনতেই পারে না, কারণ সে জন্মের পর থেকে কখনোই তার বাবাকে দেখতে পায়নি। দার্সির মেয়ে তাকে দেখে ভয়ও পেয়ে যায়, কিন্তু আস্তে আস্তে সে বাবার সাথে মিলেমিশে যায়। তারপরে সেখানে চিট্টি তাদের সাথে দেখা করতে আসে। চিট্টি দার্সিকে জানায় যে আমি তোমার কথা শোনার পরে যে তুমি গ্রামে আসছো আমি আর থাকতে পারিনি, তোমার সাথে দেখা করতে চলে আসলাম। তারপরে চিট্টি আর দার্সির মধ্যে একটা কথা হয় যেটা খুবই অদ্ভুত টাইপের। যেমন দার্সি চিট্টিকে বলে যে আমি যখন রিলিজ পেয়ে গ্রামের দিকে আসছিলাম তখন আমার উপরে 3 জন মানুষ হামলা করে, তাদের মুখে মুখোশ দেয়া ছিল যার কারণে আমি তাদেরকে দেখতে পাইনি, কিন্তু একজনের হাত কাটা ছিল, কিন্তু তারা কেন আমার উপরে হামলা করবে এই কথাটাই আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, তাদের খুঁজে বের করতে হবে। চিট্টিও বিষয়টা শুনে অবাক হয়ে যায়। এরপরে দেখানো হয় যে দার্সি শিবাইয়ের সাথে দেখা করতে এসেছে। শিবাইয়া দার্সিকে দেখে বলে আমি তোমাকে অনেক ছড়ানোর চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আমাকে কোনো না কোনো বাহানা দিয়ে তোমার থেকে দূরে পাঠিয়ে দিত এবং তারা আমাকে কোনোভাবে তোমাকে বের করতে দেয়নি। যাই হোক, তুমি এখন বের হয়ে চলে এসেছো, তা অনেক ভালো হয়েছে। এরপরে দেখানো হয় চিট্টি তার সাথে দেখা করতে এসেছিল। সে, দার্সি আর তার পুরো পরিবার রাতের বেলা ঘুমাচ্ছিল। হঠাৎই দার্সি বুঝতে পারে যে তার মেয়ে সিরি তাদের ঘরে নেই, সে হয়তো কোথাও বের হয়ে গেছে এই মাঝরাতে। তখন দার্সি আর চিট্টি দুজনে মিলে তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা খুঁজতে খুঁজতে বিভিন্ন দিকে চলে যায়। তখন চিট্টি দার্সির মেয়েকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসে আর সেখানে দেখা যায় সে ওই হাত কাটা লোকটাকে দেখতে পায় যার কথা দার্সি তাকে বলেছিল। তাকে দেখার পরে সে তার পিছু করতে করতে শিবাইয়ের বাড়ির এখানে চলে আসে। তারপর আমরা জানতে পারি যে এই হাত কাটা লোকটা আর কেউ নয়, শিবাইয়ারই একজন খুবই ঘনিষ্ঠ লোক যার নাম ছিল সুরি। সুরিকে আমরা আগেও দেখেছি। যাই হোক, এরপরে চিট্টি বাসার দিকে ফেরতই যাবে দার্সিকে সবকিছু জানাতে, তখনই সে শিবাইয়ার ঘরের জানলা থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পারে। তারপরে সে সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় যে একটা মেয়েকে শিবাইয়া আটকে রেখেছে এবং তার উপর নির্যাতন করছে, কিন্তু সে পালানোর আগেই ধরা পড়ে যায়। শিবাইয়ার লোকরা তাকে ধরে নিয়ে শিবাইয়ার কাছে নিয়ে যায়। শিবাইয়া তাকে মেরে ফেলতে বলে। দার্সির বন্ধু চিট্টিকে সেখানেই মেরে ফেলা হয় আর তাকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এরপরে দেখানো হয় যে মেয়েটার উপর নির্যাতন করা হচ্ছিল সেই মেয়েটা এই সব কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু দার্সি সেখানে উপস্থিত হয়ে যায় আর তাকে বাঁচিয়ে ফেলে। বাঁচিয়ে ফেলার পরে তাকে জিজ্ঞেস করে যে তুমি এরকম আত্মহত্যার পথ বেছে নিয়েছো কেন, এমন কি হয়ে গিয়েছে যে তোমার আত্মহত্যা করা লাগবে। তখন সেই মেয়েটা তাকে যা বলে সেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মেয়েটা বলে যে আমরা তো নিজের মায়ের সামনে কাপড় খোলার সাহস পাই না, সেখানে একজন অপরিচিত ব্যক্তি আমাদেরকে নিয়ে যায় এবং কাপড় খোলানোর পরে আমাদেরকে বিভিন্ন রকম অশ্লীল গল্প শোনাতে থাকে এবং এরপর শিবাইয়ার যত মানুষ রয়েছে, অর্থাৎ তার যত ঘনিষ্ঠ কাছের লোক যাদের দিয়ে সেসব কাজকর্ম করায়, তাদের দিয়ে অমানবিক নির্যাতন করায়। একের পর একজন এসে নির্যাতন করতে থাকে এবং তাতে বয়স কোনো ম্যাটার করে না তার কাছে। বাচ্চারা যত ছোট হয় নির্যাতনের পরিমাণ ততই বাড়তে থাকে। আমাদের গ্রামে এত যে মেয়েরা আত্মহত্যা করছে এর পিছে শিবাইয়াই দায়ী রয়েছে। দার্সির কাছে শিবাইয়া ভগবানের মতো ছিল। সে সবকিছু শুনে কেমন যেন একটা শক
শকড হয়ে গিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যাকে সে তার ভগবানের জায়গায় রেখেছিল এতটা খারাপ, এতটা জঘন্য হতে পারে। তারপরে সেই মেয়েটা দার্শিকে সুজির কাছে নিয়ে যায়, যেখানে তারা সব মেয়েদের প্রথমে আটকে রাখত। সেখানে যাওয়ার পরেই দার্শি তার মেয়েকে দেখতে পায়, যাকে সুরি আটকে রেখেছিল। তারপরে সে তার মেয়েকে উদ্ধার করে, আর তার মনে এতটাই ক্ষোভ ছিল যা সবকিছু সে সুরির ওপরে ঝেড়ে দেয় এবং সেখানে সুরির সাথে হাতাপাই করতে শুরু করে। একটা পর্যায়ে এমন চলে যায় যেখানে সে সুরিকে এমনভাবে আঘাত করে সুরি সেখানেই মারা যায়। এরপরে দেখা যায় দার্শি তার মেয়েকে নিয়ে আর যে মেয়েটাকে সে উদ্ধার করেছিল তাদের দুজনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে তার ওয়াইফ যেখানে ঘুমিয়েছিল মেয়েকেও তার পাশে ঘুম পাড়িয়ে দেয়। এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে কোনো কিছুই যেন হয়নি, তার ওয়াইফকে সে কোনো কিছুই বুঝতে দেয় না। পরদিন সকালে সে তার ওয়াইফকে বলে যে আজকে তো আমাদের মেয়ের জন্মদিন, আমি আমাদের মেয়ের জন্মদিনের জন্য শহরে গিয়ে অনেক কিছু খেলনা কাপড় চোপড় কিনে নিয়ে আসবো, তুমি টেনশন করো না, আর যতক্ষণ পর্যন্ত আমি না আসছি নিজের খেয়াল রেখো। এরপরে দেখানো হয় দার্শি খুব ধারালো একটা অস্ত্র নিয়ে শিবাইয়ার বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় শিবাইয়ার সাথে দেখা হলে শিবাইয়ার সাথে সে তার বাড়িতে যায়। সেখানে যাওয়ার পরে তাকে মারার জন্য সুযোগ খুঁজতে থাকে, কিন্তু পায় না। তখন সেখানে সে কাজ শেষ করে বলে যে মালিক, আমি আমার মেয়ের জন্য কাপড় কিনতে শহরে যেতে চাই। তখন শিবাইয়া তাকে কিছু টাকা দিয়ে বলে ঠিক আছে যা। এরপরে দার্শি সেখান থেকে বেরিয়ে পড়ে আর কিছু জিনিসপত্র কিনে পুষ্পার সাথে দেখা করতে যায়। পুষ্পার সাথে দেখা করতে যাওয়ার পরে সে বলে যে তুমি এখনো এরকম কাজ করে যাচ্ছ। পুষ্পা বলে যে আমার কাজকে আমি ভালোবাসি। আসলে পুষ্পা তাকে দেখাতে চাচ্ছিল যে সে আসলে উপর থেকে খুব খুশি রয়েছে, কিন্তু ভিতরে ভিতরে সে যে কতটা অসুখী রয়েছে সে সেটা তাকে বুঝতে দিতে চাইছিল না। কিন্তু দার্শি তাকে বলে যে তোমার এই কাজ করার কোনো দরকার নেই। দার্শি তাকে বলে এখান থেকে বেরিয়ে যাও, নিজের জীবন নতুন ভাবে শুরু করো। কিন্তু পুষ্পা বলে যে আমি তো নিজের জীবন ভালোভাবে শুরু করতে চাই, কিন্তু এমন কোনো পুরুষ পাই না যে আমার নিজের সৌন্দর্যকে খুব মূল্য দিবে এবং আমাকে টাকা দিয়ে ভরিয়ে দিবে। তুমি যদি এরকম কাউকে পেয়ে থাকো তাহলে আমাকে সন্ধান দিও, তোমাকেও কিছু টাকা পয়সা আমি দিব। দার্শি সব কথা শুনে খুব রেগে যায় আর পুষ্পাকে একটা থাপ্পড় মেরে বসে। পুষ্পাও তাকে একটা থাপ্পড় মেরে বসে। এরপরে তারা ঘনিষ্ঠ হয়ে যায় এবং তাদের একটা ইন্টিমেট সিন দেখানো হয়। এর পরের দৃশ্যে দেখানো হয় দার্শি আর পুষ্পা দুইজনে কথা বলছে। দার্শি বলছে তুমি ভালো কাউকে দেখে বিয়ে করে নাও, তাহলে নিজের জীবনটা নতুন করে আবার শুরু করতে পারবে। কিন্তু পুষ্পা বলে যে তুমি কি ভাবছো আমি এতদিন এখানে কেন রয়েছি? তোমার ওয়াইফ আর তোমার বাচ্চার জন্যই আমি এতদিন এখানে ছিলাম। তোমার বাচ্চার মধ্যে আমি তোমাকেই দেখতে পেতাম, ও একদম দেখতে তোমার মতো হয়েছে। তোমার ওয়াইফ আর তোমার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্যই আমি এতদিন ছিলাম। আর তুমি এখান থেকে তোমার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে দূরে কোথাও চলে যাও, আমিও তাহলে এখান থেকে দূরে চলে যাব। কিন্তু দার্শি বলে গ্রামে যে এত মেয়েরা মারা যাচ্ছে এই সব কিছু দেখে আমি কিভাবে এখান থেকে চলে যাই, আমাকে তো অন্যায়কারীকে শাস্তি দিতেই হবে। পুষ্পা বলে এই সব কিছু ভেবে লাভ নেই, তারা খুবই শক্তিশালী এবং তুমি যদি শিবাইয়ার সাথে মারামারি করতে যাও তাহলে ওরা তোমার রক্ষে রাখবে না। আসলে পুষ্পাও শিবাইয়ার আসল রূপ জানতো এবং সে এর জন্যই এতদিন এখানে অপেক্ষা করছিল যেন দার্শি আর তার পরিবারের কোনো ক্ষতি না হয়। যাই হোক, এরপরে দেখানো হয় তার ওয়াইফ আর মেয়ে তার জন্য অপেক্ষা করছে, আর অন্যদিকে দার্শি সেখানে পৌঁছে যায় যেখানে শিবাইয়া রয়েছে। সে শিবাইয়াকে মারার জন্যই সেখানে গিয়েছিল, কিন্তু শেষমেশ শিবাইয়ার লোকেরা তাকে এমনভাবে মারধর করে যে তাকে মেরেই ফেলে। তাকে মেরে তারা ঠিকানায় লাগানো শুরু করে। আর অন্যদিকে শিবাইয়া দার্শির বাড়িতে চলে আসে। তার ওয়াইফকে জিজ্ঞেস করে যে দার্শি এখনো বাড়ি ফেরেনি। তখন তার ওয়াইফ বলে না, সে তো এখনো বাড়ি আসেনি। তখন তার শিবাইয়া বলে যে আমি তো তাকে রাস্তায় নামিয়ে দিয়েছিলাম, তার তো এখনো বাড়িতে আসার কথা। আসলে তার ওয়াইফ তখন রান্না করছিল তার জন্য। সেই মাছের সুগন্ধটা শিবাইয়াও পেয়ে যায় এবং সে বলে আমাকে কি কিছু খেতে দেওয়া যাবে? তখন দার্শির ওয়াইফ তাকে খেতে দেয়। কি একটা কোইন্সিডেন্স, তার হাজবেন্ডকে মেরে তার বাড়িতেই আবার খাবার খাচ্ছে। কি ধরনের জঘন্য মানুষ শিবাইয়া। যাই হোক, এরপরে দেখানো হয় শিবাইয়া সেখান থেকে খাবার খেয়ে চলে যায় আর তার কাছে কল আসে যে তারা দার্শিকে মেরে মাটির নিচে পুঁতে ফেলেছে। তার পরের সিনে দেখানো হয় শিবাইয়া পুষ্পার সাথে দেখা করতে গিয়েছে এবং পুষ্পা দার্শির এই মৃত্যুর কথাটা শুনে খুবই কান্না করছে এবং সেও খুব ভেঙে পড়েছে। তার পরের দিন সকালে পুষ্পা দার্শির ওয়াইফের সাথে আর তার মেয়ের সাথে দেখা করতে যায়, কারণ তারা তো এখনো জানেই না যে তার হাজবেন্ড মারা গিয়েছে। পুষ্পা যখন দার্শির ওয়াইফের সাথে দেখা করতে যায় সে তাকে সবকিছু খুলে বলে এবং দার্শির ওয়াইফ তখন শিবাইয়ার বাড়িতে যায় আর শিবাইয়ার বাড়িতে গিয়ে দার্শির কথা জিজ্ঞেস করে।
তখন সে বলে, আমি তো শিবাইয়াকে শহরে যেতে দেখেছিলাম এবং তার কাছে তো প্রচুর টাকা রয়েছে, টেনশন করো না, সে ফিরে আসবে, কিছুদিনের মধ্যেই সে চলে আসবে, হয়তো কোথাও মদটদ খেয়ে পড়ে আছে। যাই হোক, তুমি টেনশন করো না, বাড়িতে চলে যাও। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার মাছের ঝোল খুব মজা হয়, আমি তোমার বাড়িতে আজকে রাতে খেতে আসবো, আমার জন্য সেই মাছের ঝোলটাই রান্না করো। তারপরে শিবাইয়ার স্ত্রী আর বাচ্চা সেখান থেকে চলে যায়। রাত হওয়ার পরে সেখানে শিবাইয়ার মানুষ তাদের বাড়িতে আসে। শিবাইয়া আর তার যত সব গ্যাং মেম্বার আছে সবাই আসে খাওয়ার জন্য। দার্সির ওয়াইফ সবকিছু রান্না করে তাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেয় এবং সবাই খাওয়া শুরু করে। কিন্তু খাওয়ার পরে এক এক করে সবাই বেহুশ হতে শুরু করে। তখনই সেখানে পুষ্পা চলে আসে ভেতর থেকে খুব ধারালো একটা অস্ত্র নিয়ে এবং এক এক করে শিবাইয়া সহ যত দানবগুলো ছিল সবগুলোকে মেরে ফেলে, সবাইকে একটা করুণ শাস্তি দেয়, একদম তাদের উপযোগী শাস্তি। পরে দার্সির ওয়াইফ আর বাচ্চা আর পুষ্পা এই গ্রাম ছেড়ে যেতে শুরু করে। যাওয়ার আগে পুষ্পা পুলিশকে একটা ইনফরমেশন দিয়ে যায়। সে বলে যে শিবাইয়ার বাড়ির যে উঠানটা রয়েছে সেখানে আপনারা একটু খোঁড়াখুড়ি করবেন, কিছু আপনারা নিশ্চয়ই পাবেন। পুলিশ যখন সেখানে গিয়ে খোঁড়াখুড়ি করে দেখা যায় যে তার উঠোন থেকে শুধু মানুষের কঙ্কাল বের হচ্ছে। আসলে সে সেখানকার গ্রামবাসীদের এইভাবেই মেরে মাটির নিচে পুঁতে রাখত। যাই হোক, সবাই জানতে পারে যে শিবাইয়া কতটা ভয়ানক আর এইসব হত্যার পিছেই বা কে দায়ী ছিল। শিবাইয়া তার একটা যোগ্য শাস্তি পেয়ে যায় আর পুষ্পা আর দার্সির স্ত্রী আর মেয়ে এখান থেকে চলে যায়। মুভির এন্ডিংটা এখানেই হয়ে যায়। সেই গ্রামে এখন আর শিবাইয়ার মতো এরকম দানব মানুষ আর নেই। গ্রামের মানুষ সেখানে শান্তিতে বসবাস করছে। মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এইরকম আরও নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।